হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের একদম ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট লেকচার। এটা হচ্ছে আমরা মহাকর্ষ অভিকর্ষ দিয়ে শুরু করছি। এটা হচ্ছে ইভেন আমাদের এই চ্যানেলটারই ফার্স্ট লেকচার। এইচএসসির আমি একটা স্টুডেন্টের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মোটামুটি সব সাবজেক্টে হচ্ছে সমস্যা থাকে। তো সব থেকে বেশি সমস্যা যে সাবজেক্টে থাকে সেটা হচ্ছে কি ফিজিক্স। কেন সমস্যা থাকে ফিজিক্সে? এত কস হচ্ছে একটা স্টুডেন্ট কনসেপ্ট বুঝে দেন ম্যাথে আগায় না, ডিরেক্টলি হচ্ছে ম্যাথ করতে চলে যায়, অথবা কনসেপ্ট বুঝার মধ্যে কোনো ঘাপলা থাকে। দ্যাটস ওয়াই। সো এতটুকু বলতে পারি, যদি হচ্ছে একটা স্টুডেন্ট এই চ্যানেলটা থেকে প্রতিটা চ্যাপ্টারের প্লেলিস্ট হাতে ধরে ফুল কমপ্লিট করে, তাহলে তার এইচএসসি টাইম থেকে শুরু করে এডমিশন পর্যন্ত একটা সিঙ্গেল ম্যাথে কোনো সমস্যা থাকবে না। কেন থাকবে না? কস হচ্ছে এখানের মধ্যে আমি একদম জিরো লেভেল থেকে শুরু করে কনসেপ্ট একদম প্রো লেভেল পর্যন্ত নিয়ে যাব। অ্যান্ড হচ্ছে যে বইয়ের প্রতিটা ম্যাথ, উদাহরণের ম্যাথ, অনুশীলনীর ম্যাথ, ক খ, ইভেন বোর্ডের জন্য ক খ এখানে করে দিব। দেন হচ্ছে উদ্ভাসের প্র্যাকটিস বুক, কনসেপ্ট বুক, কোয়েশ্চেন ব্যাংক, জয়কলির ম্যাথ, অ্যান্ড এই সবগুলো ম্যাথ করানোর পর বর্তমান হচ্ছে কি দেখা যায়, বুয়েটে আইআইটি জেই থেকে হুবহু ম্যাথ চলে আসে। সো আইআইটি জেই মেইনস অ্যান্ড অ্যাডভান্স থেকে কোন কোন ম্যাথগুলো হচ্ছে বুয়েটে আসতে পারে, ওরকম সবগুলো ম্যাথ আলাদাভাবে আইআইটি জেই সিরিজের মাধ্যমে সবগুলো ম্যাথ করাই দিব। অর্থাৎ এক কথায় তোমাদের কাছে একটা না করা ম্যাথ থাকবে না। সো তোমাদের কাজটা কি, জাস্ট হচ্ছে এই চ্যানেলটা থেকে প্রতিটা প্লেলিস্ট ভালো মতো কমপ্লিট করো, একদম এইচএসসি থেকে এডমিশন পর্যন্ত এনি সিঙ্গেল ম্যাথে কোনো সমস্যা থাকবে না। ওকে, সো আজকে আমাদের মহাকর্ষ অভিকর্ষের ফার্স্ট লেকচারটা। সো মহাকর্ষ অভিকর্ষ আমরা শুরু করবো কি দিয়ে? আমরা শুরুই করবো হচ্ছে ক্যাপলারের সূত্র দ্বারা। ক্যাপলারের সূত্র। ক্যাপলারের কয়টি সূত্র ছিল? ক্যাপলারের 3টি সূত্র ছিল। আচ্ছা, বর্তমানে আমাদের কাছে থাকা মহাবিশ্ব সম্পর্কে ধারণাটা কি? বর্তমানে আমাদের কাছে মহাবিশ্ব সম্পর্কে যে ধারণাটা আছে সেটা হচ্ছে এরকম যে উপগ্রহ গ্রহ কেন্দ্র করে ঘুরে, গ্রহ নক্ষত্রের কেন্দ্র করে ঘুরে, নক্ষত্র আবার একটা গ্যালাক্সির কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরে। কেন গ্যালাক্সির কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরে? কজ হচ্ছে গ্যালাক্সির কেন্দ্রে একটা বিশাল ভরের কৃষ্ণ গহ্বর অর্থাৎ ব্ল্যাক হোল থাকে। সো উপগ্রহ গ্রহ কেন্দ্র করে ঘুরতেছে, গ্রহ নক্ষত্রের কেন্দ্র করে ঘুরতেছে, নক্ষত্র গ্যালাক্সির কেন্দ্র করে ঘুরতেছে। এরকম এক একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরে। এভাবে যে গ্যালাক্সির পুঞ্জটা তৈরি হয় এটার নাম হচ্ছে ক্লাস্টার। এরকম অনেকগুলো ক্লাস্টার মিলে চেড়ে তৈরি হয়, ওটা হচ্ছে সুপার ক্লাস্টার। সুপার ক্লাস্টারটা কি করে? একটা সুপার ক্লাস্টার আবার হচ্ছে আরেকটা সুপার ক্লাস্টারকে কেন্দ্র করে ঘুরে। এরকম হাজার হাজার সুপার ক্লাস্টার মিলে হচ্ছে আমাদের মহাবিশ্ব। সো দেখো কত অ্যাডভান্স লেভেলে বর্তমানে থিওরি আমাদের কাছে আছে, যে হচ্ছে উপগ্রহ গ্রহ, গ্রহ নক্ষত্র, নক্ষত্র গ্যালাক্সি, একটা গ্যালাক্সি ক্লাস্টার, ক্লাস্টার অপর একটা ক্লাস্টার, অনেকগুলো ক্লাস্টার মিলে সুপার ক্লাস্টার, অনেকগুলো সুপার ক্লাস্টার মিলে একটা মহাবিশ্ব। সো এটার একদম শুরুটা হয়েছিল কোথা থেকে? এটার একদম শুরুটা হয়েছিল এই দ্বিমত নিয়ে, যে হচ্ছে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে নাকি সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। সো বর্তমানে আমরা সবাই জানি যে হচ্ছে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। বাট প্রাচীনকালে এই কথাটা বলা এত সহজ ছিল না। যারাই হচ্ছে যে এই কথাটা বলতো তাদেরকে হচ্ছে যে হত্যা করে ফেলা হতো অথবা গৃহবন্দী করে রাখা হতো। সো ক্যাপলার এই কথাটাই বললো যে হচ্ছে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। পৃথিবী না, সবগুলো গ্রহই সূর্যকে কেন্দ্র করে ঘুরে। সো ক্যাপলারের সাথে কি করা হয়েছিল? ক্যাপলারের সাথে কিছুই করা হয়নি। কেন করা হয়নি? কজ হচ্ছে ক্যাপলার যে বইয়ের মাধ্যমে এটা প্রকাশ করছিল, ওই বইয়ের প্রকাশক ক্যাপলারের অনুমতি না নিয়েই কি লিখে দিল বইয়ের ভূমিকার মধ্যে, যে হচ্ছে এটি কোনো বাস্তব কথা নয়, এটি একটি গাণিতিক সমাধান মাত্র। এই কথাটা বলার জন্য ক্যাপলারের জীবন বেঁচে গিয়েছিল। সো ওকে, মোটামুটি বেসিক বলে ফেললাম। সো আমরা হচ্ছে যে ক্যাপলারের সূত্র দ্বারা আমাদের পড়ালেখা শুরু করি। ক্যাপলারের কয়টি সূত্র ছিল? ক্যাপলারের 3টি সূত্র। ক্যাপলারের 3টি সূত্র। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, অ্যান্ড হচ্ছে তৃতীয় সূত্র। ক্যাপলারের প্রথম সূত্রের নাম হলো উপবৃত্ত সূত্র। দ্বিতীয় সূত্রের নাম হলো ক্ষেত্রফল সূত্র। তৃতীয় সূত্রের নাম হলো পর্যায়কালের সূত্র। এই জায়গাটা থেকে প্রচুর এমসিকিউ আসে, বোর্ডেও আসে, মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। দ্বিতীয় সূত্র নাম কি? ক্ষেত্রফলের সূত্র। এটা মেডিকেলে প্রচুর আসে। সো এই প্রথম 2টা সূত্র ক্যাপলার প্রকাশ করেছিল অ্যাস্ট্রোনমিয়া নুভা নামক বইয়ে। অ্যাস্ট্রোনমিয়া নুভা নামক বইয়ে 1609 সালে। অ্যান্ড এই সূত্রটা প্রকাশ করেছিল হারমোনিক্স মুন্ডি নামক বইয়ে 1619 সালে। আশা করি তোমাদের সবার তোলা হয়েছে। যারা এসএস নিয়ে পড়ছো তারা এসএস নিয়ে ফেলো, আর যারা আমার সাথে নোট করে পড়ছো তারা আমার সাথে নোট করে পড়ো। তবে অবভিয়াসলি অ্যাক্টিভলি ক্লাসগুলো করবা, তাহলে হচ্ছে এইচএসসি থেকে এডমিশন পর্যন্ত একটা সিঙ্গেল ম্যাথে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, এবার হচ্ছে আমরা ক্যাপলারের প্রথম সূত্র নিয়ে পড়ালেখা করব।
আমাদেরকে ক্যাপলারের প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্রের নাম কি বলেছিলাম? প্রথম সূত্রের নাম ছিল উপবৃত্ত সূত্র। আমাদের এই ক্যাপলারের প্রথম সূত্র বলে হচ্ছে যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। এটার মানে কি? এটা আশা করি টোটাল ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে, ফিজিক্স ফার্স্ট পেপার কি আমাদের ফিজিক্স এইচএসসিতে যা আছে তার মধ্যে সব থেকে ইজিয়েস্ট সূত্র এটাই, যে হচ্ছে যে সূর্য আছে, চারপাশে উপবৃত্তাকার পথে পৃথিবী ঘুরতেছে। এটা বোঝানোর কিছু নাই, তাও একবার বলিনি। এটা হচ্ছে সূর্য। সো এখানে সূর্যটাকে হচ্ছে উপবৃত্তের ফোকাসে রেখে পৃথিবীটা উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করছে, উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। ওকে, এবার দ্বিতীয় সূত্রের নাম কি ছিল? দ্বিতীয় সূত্রের নাম ছিল ক্ষেত্রফলের সূত্র। ক্যাপলারের দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্র। এটা কিন্তু মেডিকেল এমসিকিউ, বোর্ড এমসিকিউ বলো, সব দিকে প্রচুর আসে। ক্ষেত্রফলের সূত্র অথবা ক্ষেত্রফল সূত্র, যা বলো। ক্ষেত্রফল সূত্রটা কি ছিল? ক্ষেত্রফলের সূত্রটা ছিল গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটাতে বুঝার অনেক কিছু আছে। ইভেন এটাতে হচ্ছে এটার প্রুফটা নিয়ে হচ্ছে একটা ম্যাথ ইশাক স্যারের বইয়ের উদাহরণের মধ্যে দেওয়া আছে, সেটা আমরা বুঝি। গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা, এটা হলো সূর্য, এটা হলো গ্রহ। তাহলে এই গ্রহটা সূর্যের কেন্দ্র করে ঘুরতেছে। গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা, এই যে সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সাপোজ গ্রহটা ছিল এখানে, তখন সংযোগকারী ব্যাসার্ধ রেখা এটা। এখান থেকে এই গ্রহটার এখানে আসতে টাইম লাগলো টি সময়। এই সেম টি সময়ে গ্রহটা সাপোজ এখান থেকে এখানে আসে, গ্রহটা এখান থেকে এখানে আসে। সো এই সূত্রটা কি বলে? সূত্রটা বলে যে এই টি সময়ে এই গ্রহটা যে ক্ষেত্রফলটা এখানে অতিক্রম করছে, ওই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সেম। কেন সেম? কারণ সময়টা কনস্ট্যান্ট। এই সূত্রটা প্রুফ তাও দেখাবো, আগেটা বুঝে নিই। এখন দেখো চিত্রটা, আমরা অবভিয়াসলি হচ্ছে একটা আনুপাতিক চিত্র আঁকছি। সো আনুপাতিক চিত্র আঁকার সময় হচ্ছে যে খেয়াল রাখ বলতে একটা অনুপাত মেনটেন করে চলে। যেমন কি এই দেখো এখান থেকে দূরত্বটা বেশি না, সো ক্ষেত্রফল যদি আমার থেকে সেম রাখা লাগে, এটা কম, এই সাইডটা কম নেওয়া লাগবে না। বাট এখান থেকে দূরত্বটা কম না, চাপা না, এদিকে তো এক্সপান্ডেড, বাট এদিকে একটু চাপা। দ্যাটস ওয়াই আমি যখন এখানে ক্ষেত্রফলটা আঁকবো এটা সেম করে, তখন এদিকে একটু বাড়িয়ে নিব। আশা করি বুঝতে পারছো। কস হচ্ছে যে এটার থেকে ছোট, সো ওই জন্যই যে হচ্ছে ক্ষেত্রফলটা সেম রাখার জন্য আমি এদিকে কম পরিমাণ জায়গা নিব অ্যান্ড এদিকে বেশি পরিমাণ জায়গা নিব। তাহলে কি হবে? তাহলে এই ক্ষেত্রফলটা সেম হয়ে যাবে। ওকে, তো চলো আমরা এই সূত্রটার প্রুফ দেখি। এই সূত্রটার প্রুফটা হচ্ছে যে ডিরেক্টলি বইয়ে দেওয়া নাই, বাট হচ্ছে যে উদাহরণের ম্যাথ আকারে দেওয়া আছে। গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা, এই সূর্য, এই হচ্ছে গ্রহটা। সো পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে। ওকে, সো পৃথিবী ছিল সাপোজ আগে এখানে, এখন আসলো এখানে, কতক্ষণে? টি সময়ে। এটা টি সময়েও কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করলো দেখি তো? এই ক্ষেত্রফলটা অতিক্রম করলো না? আচ্ছা, এটা তো আমরা এখানে ছোট করে আঁকছি দেখে মনে হচ্ছে এটা বৃত্তাকার, বাট এটাকে আসলে এরকম বৃত্তাকার হবে না। এই পৃথিবী, এই সূর্য, এই পৃথিবী, বিশাল ডিস্টেন্স। তো যখন এখান থেকে এখানে আসলো টি সময়ে, এটা প্রায় হচ্ছে কি একটা সরলরেখা হয়, একটা প্রায় সরলরেখা হয়। কেন সরলরেখা হয়? কারণ ডিস্টেন্সটা অনেক বড়। ডিস্টেন্সের মান কত? ডিস্টেন্সের মান হচ্ছে 1.5 × 10⁻11
মিটার। এই যে এত বড় ডিস্টেন্স হলো, এই এত বড় ডিস্টেন্সের কারণে হচ্ছে এই যে এই জায়গাটা যে কতটুকু মুভ করছে ওটা বৃত্তাকার না হয়ে যদিও উপবৃত্তাকার পথে ঘুরতেছে, বাট বৃত্তাকার হয় না, কারণ আমরা টি টাইম নিচ্ছি অ্যান্ড টি টাইমে এটা বিশাল একটা বড় অ্যান্ড এতটুকু যে অতিক্রম করলো এটা একটা সরলরেখা হয়ে যায়। এক কথায় বললে এটা কেন সরলরেখা হয়, কস হচ্ছে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা অনেক বড়, তাহলে এটা একটা সরলরেখা হয়ে গেল। ওকে, সো এখন বলো এটা একটা বৃত্তচাপ না, এই বৃত্তচাপটার জন্য আমরা কি জানি, এস ইকুয়াল টু আর থিটা, জানি তো, জানি এস ইকুয়াল টু আর থিটা, এই কোণটা হচ্ছে কত, থিটা। এখন যদি আমি এটার ক্ষেত্রফল বের করতে চাই, এটা কিরকম হয়ে গেল, এই জায়গাটা এটা সরলরেখা হিসেবে ধরে নিচ্ছি আমরা, কেন ধরে নিচ্ছি, কারণ দূরত্বটা বিশাল, এটা বিশাল বিশাল বড়, বিশাল বড়, ফলে এই গোলটা সরলরেখার সাথে একদম সেম হয়ে যাচ্ছে। সো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কত, এখানে ভূমি হচ্ছে এই জায়গাটা, এটা কি, এটা হচ্ছে এস, আর এটা কত, এটা তো আর, এই যে আর, তাহলে আমরা কি বলতে পারি, এটার ক্ষেত্রফল কত, হাফ ভূমি ইন্টু উচ্চতা আর থিটা মানে এস, হাফ ইন্টু এস ইন্টু আর, এস এর মান কত, আর থিটা, এটা কত আসে, হাফ আর স্কয়ার থিটা। তাহলে এটা কি ক্ষেত্রফল, তাহলে এখন সূত্রটা কি বলে, যে হচ্ছে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি ক্ষেত্রফল, তাহলে আমরা এ পেলাম কি হাফ আর স্কয়ার থিটা। এখন যদি আমরা এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, টি এর সাপেক্ষে, তো টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিটি টি অফ এ হাফ আর স্কয়ার থিটা, হাফ আর স্কয়ার থিটা, হাফ আর স্কয়ার কনস্ট্যান্ট, কারণ কি ডিফারেন্সিয়েশনে যেটা ধ্রুবক, এখানে চলকটা কে, এখানে চলকটা হচ্ছে টি, এই আর স্কয়ার থিটা, আর এর মান তো কনস্ট্যান্ট, সো এটা পুরোটা বাইরে চলে আসলো, হাফ আর স্কয়ার থাকে কি ডিডি টি অফ থিটা, এই ডিডি টি অফ থিটা এটা মানে কি ওমেগা, হাফ আর স্কয়ার ওমেগা। দেখো তো এই ডিএ বাই ডিটি কত আসলো, হাফ আর স্কয়ার ওমেগা, এখানে আর এর মানও ধ্রুবক, দ্রুত ধ্রুবকই, অ্যান্ড ওমেগা, ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র রেখে যে বৃত্তাকার পথে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করতেছে ওই টাইমে ওর কৌণিক বেগটা, ওর কৌণিক বেগটা ওমেগা। এখন কি আমাদের প্রতি বছরে কোনো এক বছরে হচ্ছে যে 300 দিন, কোনো এক বছরে 365 দিন, কোনো এক বছরে 370 দিন, এরকম হয়, হয় না। তার মানে কি, তার মানে হচ্ছে যে সূর্য অলওয়েজ পৃথিবীকে একটা কনস্ট্যান্ট বেগে প্রদক্ষিণ করতেছে, দ্যাটস ওয়াই ওমেগার মানটা ধ্রুবক। কেন ধ্রুবক, কারণ পৃথিবীর সূর্যের চারপাশে পৃথিবীর বেগটা ধ্রুবক, পৃথিবীর কৌণিক বেগটা ধ্রুবক, দ্যাটস ওয়াই ওমেগার মানটা ধ্রুবক। তাহলে আমরা কি বলতে পারি, ডিএ বাই ডিটি হচ্ছে কনস্ট্যান্ট, ডিএ বাই ডিটি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, সো ডিএ বাই ডিটি মানে কি, ডিএ বাই ডিটি মানে হচ্ছে একক সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল অথবা ক্ষেত্রফলের পরিবর্তনের হার। যখনই হার বলবে তখনই আমরা কি বুঝবো, তখন হচ্ছে নিচের টি থাকবে, তাহলে আমরা কি বলতে পারি, ক্ষেত্রফলের পরিবর্তনের হার অথবা একক সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল। একক সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল কেন, দেখো তো, যে হচ্ছে 10 জন পায় 20 টাকা, তাহলে একজন পাবে কত, 20/10 না, এটা আমরা কি বলতে পারি, এইটাকে ধারা 10 জন পাচ্ছে 20 টাকা, তাহলে একজন কত পাবে, মোটটাকে যদি আমরা টাইম দ্বারা মানে কত কয়জন পাচ্ছে ওটা দ্বারা ভাগ দিই, তাহলে একক মানে একজন কতটুকু আসলে চলে আসে না, ঠিক ওটাই দিচ্ছে। মোট ক্ষেত্রফল কত, এক অতিক্রম করতেছে, সময় দ্বারা যখন ভাগ দিচ্ছি তাহলে একক সময়ে ক্ষেত্রফলটা চলে আসতেছে। তাহলে আমরা কি বলতে পারি, ডিএ বাই ডিটি হচ্ছে কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট, এই যে প্রুফ, হাফ আর স্কয়ার ওমেগা। তো ডিএ বাই ডিটি কনস্ট্যান্ট হলে এটা যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি কত আসবে, 0। ওকে, তাহলে আমাদের থেকে লাগতেছে কি, এই টোটাল টপিকটার মধ্যে আমাদের থেকে লাগতেছে ডিএ বাই ডিটি কত, হাফ আর স্কয়ার ওমেগা, দেন ডিএ বাই ডিটি হাফ আর স্কয়ার ওমেগা, এখানে সবগুলো ধ্রুবক, তার মানে কি ডিএ বাই ডিটি হচ্ছে কনস্ট্যান্ট। ডিএ বাই ডিটি কনস্ট্যান্ট, এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, তাহলে হচ্ছে কনস্ট্যান্টে করলে 0 চলে আসে। এটা হচ্ছে এমসিকিউর জন্য প্রচুর ইম্পর্টেন্ট একটা লাইন, অবভিয়াসলি বুয়েটের পিডির এমসিকিউর জন্য। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যারা এসেছে নেওয়ার নিয়ে নাও। ওকে।
আচ্ছা এবার কি, এবার হলো আমাদের তৃতীয় সূত্র। আমাদের তৃতীয় সূত্রটার নাম কি ছিল? আমাদের তৃতীয় সূত্রের নাম ছিল সময়ের সূত্র অথবা পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্র বা সময়ের সূত্র। ইশাক স্যারের বই কিন্তু সময়ের সূত্রটাই বলা হয়েছে। সময়ের সূত্র, সময়ের সূত্র কি বলে? সময়ের সূত্র বলে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার দূরত্বের, সূর্য হতে তার দূরত্বের ঘনফলের সমানুপাতিক, ঘনফলের সমানুপাতিক। এর মানে কি? এর মানে হচ্ছে যে টি স্কয়ার সমানুপাত আই কিউব। আচ্ছা এই যে সমানুপাত দিলাম দেখো তো ভালো করে, এখানে আমি লাগাইছি না লাগাইনি? কেন লাগাইনি? এটা তিন রকম হতে পারে। একটা হচ্ছে এরকম, এটা মানে হচ্ছে আলফা, একদম ডিফারেন্ট সাইডে চলে যাবে। এরপর হতে পারে এরকম, এটা কি? এটা কিন্তু সমানুপাতিক, লাগতে চাবে কিন্তু লাগবে না। যদি লেগে যায় তাহলে ওটা কি? এটা হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি। সো আমরা এখানে কি ইউজ করছি? সমানুপাতিক সাইন, দ্যাটস ওয়াই হচ্ছে মাঝখানে একটু করে গ্যাপ রাখছি। এটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না, সেটা জেনে রাখো। ওকে, তো টি স্কয়ার সমানুপাত এ কিউব। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই পৃথিবী আছে, এই সূর্য আছে, সূর্যের চারপাশে হচ্ছে পৃথিবী ঘুরতেছে। পৃথিবীর পর্যায়কালটা, পৃথিবীর কিন্তু দুই ধরনের পর্যায়কাল আছে। একটা পর্যায়কাল হচ্ছে নিজ অক্ষের সাপেক্ষে পর্যায়কালটা, অ্যান্ড দুই নম্বর পর্যায়কালটা হচ্ছে সূর্যের চারিদিকে যে পৃথিবীর ঘূর্ণনটা, ওই ঘূর্ণনের পর্যায়কালটা। তো এখানে যে টি, এটা কোন টি? এটা হচ্ছে যে সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনজনিত পর্যায়কাল। সো এই পৃথিবীর সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনটা যে টাইমটা লাগতেছে। আবার পর্যায়কাল কাকে বলে? পর্যায়কাল হচ্ছে যে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে টোটাল পাতইটা অতিক্রম করে আবার পুনরায় বিন্দুতে আসবে, অর্থাৎ একটা পূর্ণ কম্পন সম্পন্ন হবে, ওই টাইমটাই হচ্ছে কি পর্যায়কাল। সো এই সূর্য, এই পৃথিবী, সূর্য হচ্ছে পৃথিবী, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী টোটাল এখান থেকে গিয়ে আবার পুরোটা ঘুরে এখানে আসতে যে টাইমটা লাগছে, ওটাই হচ্ছে এই পর্যায়কালটা। এই পর্যায়কালের বর্গ সমানুপাত হচ্ছে একই, একই এক হচ্ছে এই সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বটা। গড় দূরত্ব কেন বলা হয়েছে দেখো তো, এটা এদিকে এক্সপান্ড করে না? হ্যাঁ এক্সপান্ড করা। সো এদিকের এটা বেশি হবে না, আবার এই দিক বরাবর চিন্তা করলে এদিকের এটা কম হবে না, আবার এই দিক বরাবর চিন্তা করলে এদিকের একটা মিডিয়াম হবে না। সো এই সবগুলো মিলে একটা অ্যাভারেজ নেওয়া হবে, ওটাই হচ্ছে গড় দূরত্ব। টি স্কয়ার সমানুপাত এ কিউব, এটাই হচ্ছে আমাদের সময়ের সূত্র বা পর্যায়কালের সূত্র বলে। ওকে, এরপর এরপর হলো আমাদের ম্যাথ। সো আমরা ম্যাথে গেলে ভালো মতোই হচ্ছে যে সবগুলো টপিক বুঝে যাবো। সো যারা হচ্ছে এসএস নিয়ে করতেছো তারা কিছু 10 সেকেন্ড স্কিপ করে হচ্ছে যে এসএস নাও, আর যারা হচ্ছে আমার সাথে নোট করে করতেছো তারা হচ্ছে আমার সাথে নোট করে পড়ো, আমার সাথে লিখে পড়ো। আচ্ছা একটা চিত্র আছে, চিত্রটা হলো এই এস বা সান। এস হলো সূর্যের অবস্থান, এস হলো সূর্যের অবস্থান। এর চতুর্দিকে উপবৃত্তাকার কক্ষপথে একটি গ্রহের দিকে উপবৃত্তাকার কক্ষপথে একটি গ্রহের এ হতে বি বিন্দুতে আসতে 30 দিন সময় লাগে। এ হতে বি বিন্দুতে আসতে, এ হতে বি বিন্দুতে আসতে 30 দিন সময় লাগে, 30 দিন সময় লাগে। যারা আমার সাথে লিখছো তারা লিখে ফেলো, সময় লাগে। তাহলে সিডি দূরত্ব অতিক্রম করতে গ্রহটির কত সময় লাগবে? তাহলে সিডি দূরত্ব অতিক্রম করতে গ্রহটির কত সময় লাগবে? কত সময় লাগবে?
কি বলা হয়েছে? বলা হয়েছে হচ্ছে যে ডেল এস বি ইকুয়ালস টু 3 ইন্টু ডেল সিএসডি, 3 ইন্টু ডেল সিএসডি। ওকে, তো এটার মানে কি দেখো, এই এস হচ্ছে সূর্যের অবস্থান, এর চতুর্দিকে বৃত্তাকার পথে একটি উপবৃত্তাকার পথে হচ্ছে একটি গ্রহ ঘুরতেছে। এক হতে বি অবস্থানে, অর্থাৎ এখান থেকে এখানে আসতে কতক্ষণ টাইম লাগলো? এখান থেকে এখানে আসতে 30 দিন সময় লাগলো। কতক্ষণ সময় লাগলো? টি ইকুয়াল টু 30 ডেজ সময় লাগলো। তাহলে সি ডি দূরত্ব অতিক্রম করতে এখান থেকে এখানে আসতে 30 দিন সময় লাগলো। সি আর ডি দূরত্ব যেতে, সি থেকে ডি যেতে কতক্ষণ টাইম লাগবে? আমার থেকে এটাই জানতে চাওয়া হয়েছে। আমরা কিন্তু এটা পারলে ক্লাস 4-এ যে ঐহিক নিয়ম ছিল না, ঐহিক নিয়ম দিয়ে সলভ করে ফেলতে পারি। সো ঐহিক নিয়ম দিয়ে কীভাবে সলভ করবো এটা মেন প্রসেস দিয়ে সলভ করার পর দেখাচ্ছি। তাহলে সি ডি দূরত্ব অতিক্রম করতে গ্রহটির কত সময় লাগবে? কি বলা হয়েছে? এ ইজ ইকুয়াল টু 3 ইন্টু সিএসডি। তো আমরা কি লিখতে পারি? যে হচ্ছে যে এই এ এস বি ক্ষেত্রফলটা ডিভাইড বাই সি এস ডি ক্ষেত্রফল T1 বাই T2, T1 বাই T2। কেন লিখলাম? ওই যে আমাদের ক্ষেত্রফলের সূত্র থেকে। এই ক্ষেত্রফলের সূত্রটা আমাদের কি বলতো? যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে কি ক্ষেত্রফল সময়ের সমানুপাতিক, যত সময় যাবে। আচ্ছা, এটা কীভাবে আসছে একটু করে ব্যাখ্যা করি। যে হচ্ছে যে ক্ষেত্রফল সূত্র কি বলতো? যে হচ্ছে যে সূর্য এবং যে কোনো গ্রহের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে কি যত টাইম যাচ্ছে তত হচ্ছে যে ক্ষেত্রফলটা বাড়তেছে না। তার মানে কি যত টাইম কমতেছে তত ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, যত টাইম বেশি যাবে তত হচ্ছে বেশি দূরে যাবে, ক্ষেত্রফল তত বাড়বে, তত টাইম কমবে তত কম দূরে যাবে, ক্ষেত্রফলটা হচ্ছে কম থাকবে। তো এটাই তো। সো তার মানে কি ক্ষেত্রফল টাইমের সমানুপাতিক, ক্ষেত্রফল টাইমের সমানুপাতিক। সো এরকম দুইটা ক্ষেত্রফল, দুইটার জন্য তাই ভাগ দিলে A1 বাই A2 ইকুয়ালস টু কত? T1 বাই T2, T1 বাই T2। ওখান থেকে এটা আসছে যে হচ্ছে যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, ক্ষেত্রফলের সূত্র থেকে আসছে। কেন আসছে? কস ক্ষেত্রফলটা হচ্ছে সময়ের সমানুপাতিক, দুইটা ক্ষেত্রফল দুইটা সময়ের সমানুপাতিক, ভাগ দিলে সমানুপাতিক সাইন চলে গেল, অ্যান্ড হচ্ছে যে ইকুয়াল সাইন চলে আসলো। আচ্ছা, সো এবার দেখি এখানে এএসবি কত বলছে? 3 ইন্টু সিএসডি। তাহলে 3 ইন্টু সিএসডি ডিভাইড বাই হচ্ছে যে ডেল সিএসডি। T1 কত বলছে? 30 ডেজ। এখানে T2 কত আসবে? T2 আসবে যে 10 ডেজ। এটা কিন্তু আমরা ঐহিক নিয়ম দিয়ে করতে পারি। দেখি কীভাবে করতে পারি ঐহিক নিয়ম দিয়ে। এটা কিন্তু যদি আসে বুয়েটে, তাহলে হচ্ছে বুয়েটে প্রিলিতে আসার মতো ম্যাথ আর কি, আমরা একদম মুখে মুখে সলভ করে ফেলবো। দেখো যে হচ্ছে যে এটা অতিক্রম করতে লাগছে 30 দিন, আবার এটা হচ্ছে যে এটা 3 গুণ, এই ক্ষেত্রফলটা 3 গুণ, এটা অতিক্রম করতে লাগছে 30 দিন। তাহলে এটা অতিক্রম করতে লাগবে কয়দিন? 30 ভাগ 3, 10 দিন। বুঝছো? এরকম যে হচ্ছে যে এটা 3 গুণ না, তাহলে 3x পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করতে টাইম লাগছে 30 দিন। তাহলে এটা যদি x ধরি তাহলে তো এটা 3x হচ্ছে, তাই তো? তাহলে x পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করতে টাইম লাগবে 30 ডিভাইড বাই 3, 10 ডেজ। আমরা ডিরেক্টলি এটা মুখে মুখে করে ফেলবো। কীভাবে করবো? যে টাইমটা আছে ডিভাইড বাই কত গুণ হয়েছে, শেষ। আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এর পরের ম্যাথ। এর পরের ম্যাথ হলো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, সূর্য হতে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, বর্তমান দূরত্বের অর্ধেক হয়, বর্তমান দূরত্ব কত? 1.5 ইন্টু 10⁻11 মিটার, অর্ধেক হয়, তাহলে 1 বছরে দিনের সংখ্যা কত হবে? তাহলে 1 বছরে দিনের সংখ্যা, 1 বছরে দিনের সংখ্যা কত হবে? দিনের সংখ্যা কত হবে? তো দেখো এখানে দুটো অবস্থার কথা বলা হয়েছে, একটা হচ্ছে বর্তমান অবস্থা, এন্ড এর পরের অবস্থা কি? বর্তমান দূরত্ব হয়ে গেছে অর্ধেক। তো দেখো এদিকে আমরা বর্তমানটা ধরলাম, এই সূর্য, এই হচ্ছে পৃথিবীটা ঘুরতেছে।
এইখানে ঘুরতে কতক্ষণ টাইম লাগছে, এই ঘূর্ণনটা কিরকম 1 বছরে। তো 1 বছর অবভিয়াসলি হচ্ছে একটা টোটাল পর্যায় সম্পন্ন করে আসে। তো এই পর্যায়টা আমরা কত জানি, এই পর্যায়কালটা আমরা কত জানি, 365 দিন। আচ্ছা, গড় দূরত্ব কত জানি, সাপোজ আমরা জানি না দূরত্বের মানটা কত, ধরে নিলাম a1। তাহলে সূত্রটা কি বলে যে হচ্ছে t1 স্কয়ার সমানুপাত a1 কিউব। এরপর কি করছি, এরপর হচ্ছে আমরা দূরত্বটা অর্ধেক করে ফেলছি। এই হচ্ছে পিচ সূর্য, এই দূরত্বটা আমরা অর্ধেক করে ফেললাম। এটা কত হয়ে গেল a2। a2 কত, a1/2। বলছে যে যদি হচ্ছে যে আমি দূরত্বটা কমায় অর্ধেক করে ফেলি a1 এর, তাহলে পৃথিবী কতক্ষণে হচ্ছে যে টোটাল সূর্যকে একবার ঘুরে আসবে, কতক্ষণে একবার ঘুরে আসবে, এই টি2টা আমাকে বের করতে বলছে। সো এই সূত্রটা তো অলওয়েজ সঠিক, তাহলে এটার জন্য হবে না যে হচ্ছে t2 স্কয়ার সমানুপাত a2 কিউব, হবে তো? হ্যাঁ হবে। তো এবার হচ্ছে আমরা এই দুটো অনুপাত করব, যখন অনুপাত করব তখন এই সমানুপাত সাইনটা চলে যাবে। সো অনুপাত করি আমরা। সো অনুপাত করলে t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইকুয়ালস টু a1 কিউব বাই a2 কিউব। সো t1 স্কয়ারের মান কত, t1 স্কয়ারের মান হচ্ছে 365 স্কয়ার ডিভাইড বাই t2 স্কয়ার। t2 স্কয়ারের মান আমার থেকে t2 এর মান বের করা লাগতেছে। a1 কিউব, a1 এর মান কত আমরা জানি না, a2 কত, a1/2, পুরোটা হোল কিউব, কারণ পুরোটার উপর কিউব আছে। সো এখান থেকে আমরা ইজিলি এখানে a1 চলে যায়, থাকে কি, থাকে হচ্ছে যে 365 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে t2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে যে 2 কিউব। সো এখান থেকে আমরা ইজিলি t2 এর মানটা বের করে ফেলতে পারতেছি। এই t2 এর মানটা হবে যে কতক্ষণে, কত দিনে এই হাফ করে ফেলার পর, দূরত্ব হাফ করে ফেলার পর কত দিনে পৃথিবী সূর্যকে একবার টোটাল ঘুরে আসছে, এটাই হবে এই দূরত্বটা। এখন এটার মান বের করলে মানটা আসবে 129 ডে সামথিং, 129 দশমিক আসতে পারে। ওকে, 129 এর কাছাকাছি কিছু একটা আসবে মানটা, তোমরা আশা করি এটা বের করতে পারবা। তো দেখো এখানে এটা 129 কেন আসলো, এটা আমরা কোন সূত্র ইউজ করছি, আমরা ইউজ করছি হচ্ছে যে পর্যায়কালের সূত্রটা, বাট আমরা এটাকে ব্যাখ্যা করতে পারবো ক্ষেত্রফলের সূত্র দিয়ে। ক্ষেত্রফলের সূত্রটা কি বলে দেখো তো, যে হচ্ছে যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তো এটা তো বড় ছিল, 365 দিনে পৃথিবী একটা বিশাল ক্ষেত্রফল অতিক্রম করছে, বাট পৃথিবী তো গ্রহটা তো সেম গ্রহ। সো ও যখন দূরত্ব অর্ধেক হয়ে গেল, তো ওর থেকে 365 দিনে তোর থেকে ক্ষেত্রফল সেম রাখা লাগতেছে, লাগতেছে তো? হ্যাঁ লাগতেছে। সো ও 129 দিনে এটা একবার ঘুরে ফেললো, পুরোটা একবার ঘুরে ফেললো। ওকে, সো 365 দিন থেকে 129 দিন বিয়োগ গেলে একটা ডিফারেন্স থাকে না, ওই দিনে কি ও এখানে বসে থাকবে না, ওই 365 দিন পর্যন্ত ও আর ওই দিকে চলে আসবে না, মানে একবার টোটাল ঘুরে এখান থেকে আবার চলে আসবে না, ওখানে একটা ক্ষেত্রফল অতিক্রম করবে না। সো এখানের মোট এই একবার পুরো ক্ষেত্রফল প্লাস 365 দিন ফিল আপ হতে আর যে কয়দিন বাকি থাকে ওই কয়দিনে পৃথিবীর অতিক্রম করা ক্ষেত্রফল, আমরা যদি সবগুলো ক্ষেত্রফল যোগ দিই দেখা যাবে যে কি, দেখা যাবে যে 365 দিনে এখানে পৃথিবী যে ক্ষেত্রফল অতিক্রম করছিল ওটা সেম চলে আসবে। এটাই হচ্ছে মজা। আমরা ম্যাথ করছি থার্ড ল দ্বারা, বাট এটাকে আমরা ব্যাখ্যা করতে পারতেছি সেকেন্ড ল দ্বারা। তাহলে মিলে আমরা কি বলতে পারি, থার্ড লকে আমরা সেকেন্ড ল দ্বারা ব্যাখ্যা করতে পারি। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো, তুলে নাও। ওকে, নেক্সট ম্যাথ। আচ্ছা, সো নেক্সট ম্যাথে যাওয়ার আগে কিছু কথা বলি। নিউটনিয়ান মেকানিক্সে আমরা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র পড়ে আসছি। কৌণিক ভরবেগের সূত্র আমাদেরকে কি বলে, যারা পড়ো নাই ওকে আমি করাবো তখন পড়িও। কৌণিক ভরবেগের সূত্র কি বলে, কৌণিক ভরবেগের, আচ্ছা আগে ভরবেগের সূত্র কি বলে দেখি। ভরবেগের সূত্র বলে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে, বাইরে থেকে কোনো যদি বল না থাকে তাহলে আদি ভরবেগ আর শেষ ভরবেগ সেম হবে। ঠিক সেটা কৌণিক ভরবেগের সূত্র সেম কথা বলে। কৌণিক ভরবেগ না, তাহলে অবশ্যই বলের জায়গায় কি কাজ করবে, বলের জায়গায় আসবে টর্ক। যদি বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হয় তাহলে আদি কৌণিক ভরবেগ এবং শেষ কৌণিক ভরবেগ সেম হবে। তাহলে ভরবেগের সূত্র কি বলতো আমাদেরকে, এটা তো আমরা 9 পড়েই আসছি, যে হচ্ছে যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে সিস্টেমের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সেম থাকবে।
ঠিক সেম কথাটাই বলে আমাদেরকে কণিক ভরবেগের সূত্র কি বলে। কণিক ভরবেগের সূত্র আমাদেরকে বলে হচ্ছে বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে আদি কণিক ভরবেগ এবং শেষ কণিক ভরবেগ সেম থাকবে। তো যারা পড়ো না তাদের জন্য একটু করে বলে নিই, কণিক ভরবেগ মানে কি, ঘূর্ণনরত কোনো বস্তুর জন্য ভরবেগ। কণিক ভরবেগ মেইন ভরবেগ আসবে অ্যান্ড কণিক অর্থাৎ ঘূর্ণনের জন্য কণিক ভরবেগ, নর্মাল ভরবেগ কি এম ভি। তো বৃত্তাকার গতিতে ঘূর্ণন গতিতে এম এর জন্য কে আই আর ভি এর জন্য কে ওমেগা, তাহলে কণিক ভরবেগ কি আই ওমেগা। ওকে, তো পৃথিবীর জন্য, পৃথিবী যখন ঘুরতেছে সূর্যের চারপাশে, এই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে, তখন কি দুইটা পয়েন্টের মধ্যে ওই যে ঘুরতেছে বাইরে থেকে তুমি আমি গিয়ে বল দিয়ে দিচ্ছি, ধাক্কা দিচ্ছি, পৃথিবী ঘুরতেছে না, পৃথিবীর আগে থেকে যে এনার্জিটা আছে ওটা ইউজ করে ঘুরতেছে, বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না, কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না। সো যেহেতু টর্ক প্রযুক্ত হচ্ছে না, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে যে এই জায়গার পৃথিবীর জন্য যে কণিক ভরবেগটা, ওই সেম কণিক ভরবেগটা হবে এই জায়গাতে পৃথিবীর। এই জায়গাতে ওর কণিক ভরবেগ কত আই ওমেগা, সাপোজ 1 দি ওমেগা 1, তাহলে এই জায়গার জন্য কণিক ভরবেগ আই ওমেগা। ওর এই জায়গার কণিক ভরবেগ আর এই জায়গার কণিক ভরবেগ সেম হবে, একদম সেম হবে। কেন সেম হবে, কজ বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না, ইভেন হচ্ছে, আচ্ছা এটা ম্যাথে দেখবো আর কি। তো এটুকু আশা করি বুঝতে পারছো যে হচ্ছে বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে কণিক ভরবেগ অলওয়েজ সেম থাকবে। এখানে হচ্ছে ওমেগাটাও সেম থাকে আর কি, ঘূর্ণন গতির জন্য ওমেগাটা সেম থাকবে, দেখাবো এই জিনিসটা দেখাবো। তো এটুকু বুঝে নাও যে বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে কণিক ভরবেগটা যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে, যে কোনো দুই পয়েন্টের মধ্যে কণিক ভরবেগটা সেম থাকবে। আচ্ছা একটা জিনিস দেখো যে হচ্ছে যে এই সূর্য, এই পৃথিবী, তো পৃথিবীর এখানের জন্য যে ওমেগাটা, এখানের জন্য সেম ওমেগা হবে, কারণ কৌণিক বেগের কখনো চেঞ্জ হয় না, ভি এর চেঞ্জ হয়, রৈখিক বেগের চেঞ্জ হয়, বাট ওমেগা চেঞ্জ হতে পারে না। বৃত্তাকার পথে যখন ঘুরে তখন ওমেগা চেঞ্জ হতে পারে না। কেন চেঞ্জ হতে পারে না, নিউ কোয়েশ্চেন না, ওকে সেটাও দেখি। সাপোজ এই একটা দণ্ড ঘুরতেছে এভাবে, ওকে এভাবে ঘুরতেছে, এই একটা দণ্ড, এই দণ্ডটা ঘুরে এই জায়গায় আসলো, এই জায়গায় আসলো, এই দণ্ডটার উপর এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এই পয়েন্টটা এখানে আসতে কতটুকু কোণ অতিক্রম করছে, এই থিটা পরিমাণ, থিটা পরিমাণ। এই পয়েন্টটা এখানে আসতে কতটুকু কোণ অতিক্রম করছে, তাও থিটা পরিমাণ। তাহলে এই পয়েন্টটার জন্য ওমেগা কত হবে, যতক্ষণে এই দণ্ডটা এখান থেকে এখানে আসছে, বিন্দুগুলো যেহেতু দণ্ডটার উপর, ফলে এই দণ্ডটা এখান থেকে এখানে আসতে টি সময় নিলে বিন্দুগুলো টি সময়ে এখান থেকে এখানে আসলো, তাহলে ওর জন্য এই পয়েন্টটার জন্য ওমেগার মান কত থিটা বাই টি, এই পয়েন্টটার জন্য ওমেগার মান কত, তাও থিটা বাই টি। তার মানে কি দেখো দুইটা পয়েন্টের জন্য ওমেগার মানটা সেম, বাট যদি আমরা ভি এর মান দেখি, ভি ইকুয়ালস টু ওমেগা আর না, ওমেগা আর, সো ভি ইকুয়ালস টু ওমেগা আর এর মানটা কি সেম না, তো ও এখান থেকে ওর বৃত্তাকার গতির আর হচ্ছে এটা, আর ওর জন্য আর হচ্ছে এটা, তাহলে ওদের জন্য কি আর সেম হলো, হলো না, একটার জন্য আর কম, একটার জন্য আর বেশি। তার মানে কি রৈখিক বেগটা সেম হলো না, বাট কৌণিক বেগটা বৃত্তাকার গতির জন্য অলওয়েজ সেম থাকে, অলওয়েজ সেম থাকে। মানে হচ্ছে দণ্ডের উপরের প্রতিটা বিন্দুর জন্য কৌণিক বেগটা সেম, বাট প্রতিটা বিন্দুর জন্য রৈখিক বেগটা ডিফারেন্ট ডিফারেন্ট। আশা করি এটা বুঝতে পারছো। ওকে, তো পৃথিবীর জন্য সেম কথা। পৃথিবী তো হচ্ছে যে পৃথিবী, এই পৃথিবী এটা সূর্যের চারপাশে ঘুরতেছে, এখানে ওর জন্য ওমেগা, এখানে ওর জন্য ওমেগা। কেন ওমেগা মানে কি আমি জানি, আমরা থিটা বাই টি জানি না, থিটা কত পৃথিবীর জন্য একবার ফুল ঘুরে আসলে 2 পাই বাই টি, এখানেও কি পৃথিবীর একবার ফুল ঘুরে আসলে 2 পাই বাই টি। তো তোমার ওমেগা কোনো চেঞ্জ হচ্ছে না, দ্যাটস ওয়াই এই পয়েন্টের জন্য ওমেগা যা, এই পয়েন্টের জন্য ওমেগা তা। এখন চেঞ্জটা হয় কয়, চেঞ্জটা হয় যে রৈখিক বেগে ভি এর মধ্যে। কেন চেঞ্জ হয়, এখানের জন্য ভি একটা, এখানের জন্য ভি আরেকটা না, তাই তো এখানের জন্য ভি, সরি এখানের জন্য আর1 একটা, এখানের জন্য আর2 একটা। কেন আর2 একটা, এটা এক্সপান্ডেড তো উপবৃত্তাকার গতি, ফলে এটা এদিকে এক্সপান্ডেড, তো এটা এক্সপান্ডেড হওয়ার কারণে আর1 এটার থেকে বড়। তা আমরা কি বলতে পারি, দুই দিকের জন্য ওমেগা সেম, ওকে, বাট ভি সেম না। কেন ভি সেম না, কারণ ভি ইকুয়ালস টু হচ্ছে যে ওমেগা আর, ফলে এখানের জন্য এটা আর1, এখানের জন্য এটা আর2, ফলে এই দুই পয়েন্টের জন্য ভি সেম না। আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি, এই দুই পয়েন্টের জন্য একটু আগে বলে আসছিলাম, এই দুই পয়েন্টের জন্য ওমেগা সেম, এন্ড হচ্ছে যে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে আই
অ্যান্ড এটাও সেম। আই পৃথিবীর জন্য তো আই সেমই থাকবে, তাহলে আই গেল না। ওমেগা কি V1R1, এটা কি V2R2, ঠিক আছে। এটা করতে আসলো এইখান থেকে ওমেগা ইকুয়ালস টু VR। এটাকে ইজিলি লিখলে, এত কিছু এত কাহিনী না করে ইজিলি লিখলে আমি কি বুঝতে পারি, একদম ইজিলি চিন্তা করো। এই দুইটা পয়েন্টের জন্য কি, দুইটা পয়েন্টের জন্য হচ্ছে কৌণিক ভরবেগ সেম থাকবে। নর্মাল ভরবেগ কি V1, নর্মাল ভরবেগ কি VR, নর্মাল ভরবেগ MV, তাহলে AM V1, এই পয়েন্টের জন্য ওর বেগ V1, এই পয়েন্টের জন্য MV2। দেখ কৌণিক ভরবেগ না, তাহলে কি একটা R1 এক্সট্রা, একটা R2 এক্সট্রা, তাহলে MM গেল গা, থাকলো কি V1R1 ইকুয়ালস টু V2R2। এত কিছু চিন্তা না করে তুমি এটা জাস্ট মাথায় রাখতে পারো যে হচ্ছে যে পৃথিবী যখন ঘুরতেছে অথবা কোনো একটা গ্রহ যখন হচ্ছে সূর্য চারপাশে ঘুরতেছে অথবা কোনো একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতেছে, তখন দুইটা পয়েন্টের জন্য আমরা এই সূত্রই দিতে পারতেছি। আর এত কিছু জানার দরকার নেই, জাস্ট এটা মাথায় রাখবো যে হচ্ছে V1R1 ইকুয়ালস টু V2R2, যে কোনো দুইটা পয়েন্টের জন্য। এই যে দেখো সূর্য থেকে দূরবর্তী না, এই ডিস্টেন্সটা বড় না, এই বড় ডিস্টেন্সটাকে বলা হয় অপসূর, অ্যান্ড কাছের ডিস্টেন্সটাকে বলা হয় অনুসূর। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, অপসূর অনুসূর নিয়ে ম্যাথ আছে, সামনে দেখতেছি। ওকে, অপসূর অনুসূরের ম্যাথটা বের করি। হ্যাঁ, ওকে। পৃথিবীর অনুসূর ও অপসূর দূরত্ব যথাক্রমে, পৃথিবীর অনুসূর ও অপসূর দূরত্ব যথাক্রমে 1.47 ইন্টু 10⁻11 মিটার এবং 1.52 ইন্টু 10⁻11 মিটার। অনুসূর স্থানে পৃথিবীর গতি অপসূরের কত গুণ? অনুসূর স্থানে পৃথিবীর গতি অপসূরের কত গুণ? অপসূরের কত গুণ? দেখো তো, পৃথিবীর অনুসূর ও অপসূর বলা হয়েছে, পৃথিবীর অনুসূর অ্যান্ড অপসূর। অনুসূর মানে কি কাছের ডিস্টেন্সটা, তাহলে এই সূর্য এই পৃথিবী। অনুসূর মানে কোন ডিস্টেন্স? এই কাছের ডিস্টেন্সটা। এটা কত? এটা হচ্ছে A1, এটা A1। অপসূর কি দূরের ডিস্টেন্সটা, পৃথিবী থেকে সূর্যের পৃথিবীর যখন ঘূর্ণনের টাইমে উপবৃত্তাকার পথে ঘুরতেছে, তো যখন পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্সটা সব থেকে বড় হয় ওই ডিস্টেন্সটাকে বলা হয় অপসূর, অ্যান্ড যখন সব কাজ ছোট হয় তখন ওটাকে বলা হয় অনুসূর। আচ্ছা সরি, এটা তাহলে হচ্ছে যে দূরবর্তী ডিস্টেন্স না, তাহলে এটা হচ্ছে অপসূর আমরা এটাকে ধরি, এটা অপসূর। পৃথিবী থেকে সূর্যের এই যে ডিস্টেন্সটা, এটা অনেক সব থেকে বড় ডিস্টেন্স, এটাই হচ্ছে অপসূর। যে কাছের ডিস্টেন্সটা, পৃথিবী থেকে সূর্যের কাছের ডিস্টেন্স অর্থাৎ সব থেকে দূরত্ব যখন কম থাকে ঘূর্ণনের টাইমে, ওই ডিস্টেন্সটাকে বলা হয় অনুসূর। তাহলে এটা A1 অনুসূর, এটা A1 অনুসূর। তাহলে অপসূর মানে কি সব থেকে বড় ডিস্টেন্সটা, অনুসূর মানে কি সব থেকে ছোট ডিস্টেন্সটা। কি বললো? অনুসূর স্থানে পৃথিবীর গতি অপসূরের কত? তাহলে আমরা ধরে নিলাম অনুসূরের এখানে V1 আর এখানে অপসূরের এখানে গতি V2। এই দেখো দুইটা পয়েন্ট না, তো দুইটা পয়েন্টের জন্য আমার থেকে V এর অনুপাত করা লাগতেছে না, ওই জিপটা এই সূত্রটা করে আসলাম, ওটাই দিব। V1R1 ইকুয়ালস টু V2R2, তাহলে V1/V2 কত হবে? R2 বাই হচ্ছে R1। R2 কত? এটাকে আমরা এখানে A2 A1 দিয়ে দিচ্ছি, সেমই তো, ঠিক করে দাও। এটা R1, এটা R2, সেমই তো, তুমি যেটা দ্বারা প্রকাশ করে তোমার ইচ্ছে। এইটা এই যে গতির অনুপাতটা, বেগের অনুপাতটা চলে আসবে। আমার কি চাইলো? অনুসূর স্থানে পৃথিবীর গতি অপসূরের কত? অনুসূর স্থানে, তাহলে আমার থেকে V1/V2 করতেছে, ঠিকই করছে। তাহলে V1 ইকুয়ালস টু V2 ইন্টু R2 বাই R1। এটা করলে হচ্ছে আমাদের অনুসূর স্থানে পৃথিবীর গতি অপসূরের কত গুণ, ওটা চলে আসতেছে। ওকে, ক্লিয়ার এটা?
আমরা জাস্ট হচ্ছে এটাই মনে রাখবো মাথার মধ্যে, এই একটা সূর্যের চারপাশে গতিপথ দিল না, গতিপথের যে কোনো দুইটা পয়েন্ট, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, যে কোনো দুইটা পয়েন্টের জন্য v1r1 = v2r2 হবে। কেন হবে সব বুঝে আসছি। ওকে, সো এরপরের ম্যাথ। হ্যাঁ আচ্ছা, সো আমাদের মোটামুটি ক্যাপ্রেলের সূত্র রিলেটেড সব কনসেপ্ট দেওয়া শেষ। এবার জাস্ট যদি কিছু ম্যাথ করবো, দেন হচ্ছে আমাদের ক্যাপ্রেলের সূত্র কমপ্লিট হবে। সূর্যের চারিদিকে পৃথিবী ও মঙ্গল গ্রহের কক্ষপথের গড় ব্যাসার্ধের অনুপাত। সূর্যের চারিদিকে পৃথিবী ও মঙ্গল গ্রহের কক্ষপথের গড় ব্যাসার্ধের অনুপাত। কক্ষপথের গড় ব্যাসার্ধের অনুপাত কত? 3:4। মঙ্গলে 562 দিনে 1 বছর হলে পৃথিবীতে কত দিনে 1 বছর? মঙ্গলে 562 দিনে 1 বছর হলে পৃথিবীতে কত দিনে 1 বছর? একদম ইজি একটা ম্যাথ। ওই যে টাইম আসছে না, টাইম আসলে আমরা কোথায় চলে যাবো? থার্ড লতে। যখনই বেগ আসবে কই যাবো? v1r1 = v2r2। যখনই হচ্ছে যে ক্ষেত্রফল আসবে তখনই কই চলে যাবো? তখনই চলে যাবো হচ্ছে যে সমানুপাতিক সূত্র, ওই যে a1/a2 = t1/t2, এই সূত্র। ওকে, এখানে কি আসলো? টাইম আসলো। কি বললো? সূর্যের চারিদিকে পৃথিবী ও মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। তাহলে এই সূর্য, এটা পৃথিবী, এটা মঙ্গল। তাহলে পৃথিবী এটা r1 ব্যাসার্ধটা, আর এই মঙ্গলের জন্য এটা r2। তাহলে কি বললো? পৃথিবী ও মঙ্গল গ্রহের গড় ব্যাসার্ধের অনুপাত r1/r2 কত? 3/4। কি চাইলো? মঙ্গলের জন্য 562 দিনে 1 বছর, অর্থাৎ মঙ্গল গ্রহ 562 দিনে এই টোটাল পাথরিটা একবার অতিক্রম করে আসে। তাহলে ওই টাইমটা কত? t2। কত? 562 দিনে, 562 দিন, 562 দিনে মঙ্গল গ্রহ একবার পুরোটা অতিক্রম করে আসে। তাহলে এটা হচ্ছে t2। আমার থেকে t1 পৃথিবীতে কত দিনে 1 বছর, অর্থাৎ পৃথিবী কত দিনে একবার টোটাল অতিক্রম করে এখানে আসতেছে, ওটা জানতে চাওয়া হয়েছে। এই যে t1 আসলো, পর্যায়কাল আসলো, এক কথায় পর্যায়কাল আসলো মানে আমরা কোন সূত্র দিব? t1/t1² সমানুপাত হচ্ছে a1³ ওই সূত্রটা। t1²/t2² r1 দিছে দেখে r1³/r2³। অর্থাৎ লাগতেছে কি? t1²। সো আমরা আশা করি ইজিলি এখান থেকে এটা বের করে ফেলতে পারতেছি। t1 এর মান কত আসবে? √8। তো আমরা তো ডিরেক্টলি r1/r2 এর মানটা জানি, আমরা ডিরেক্টলি r1/r2 এর মানটা জানি 3/4। সেখানে 3/4 বসে দিব, এখানে 562 দিন বসে দিব, আমার t1 এর মান কত ওটা চলে আসবে। আশা করি এখান থেকে এটা সবাই বের করতে পারবো। অ্যান্ড এককটা কি হবে? এককের দিকে খেয়াল রাখবা, বোর্ড পরীক্ষায় কিন্তু একক না দিলে 1 নাম্বার কাটে যাবে। সো এককটা কি হবে? আমরা এখানে r1/r2 কোনো একক আছে না, কারণ r1/r2 এটাও দূরত্ব, এটাও দূরত্ব, এটাও মিটার, এটাও মিটার। সো কাটাকাটি গিয়ে একক নাই। আর t2 এর একক কত? t2 এর একক হচ্ছে দিন। তাহলে আনসার কিসে আসবে? আনসারটাও দিনে আসবে। আচ্ছা, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। এরপরের ম্যাথ। কনসেপ্ট কিন্তু আমাদের বলা শেষ, এবার জাস্ট ক্যাপিটালের সূত্রের যা ম্যাথ আছে সবগুলো সলভ করে দিচ্ছি। আর এখানে থেকে অ্যাডভান্সড যে সকল ম্যাথগুলো, ওইগুলো IIT JEE, অর্থাৎ IIT JEE তে আসা যে সকল ম্যাথগুলো, ওই ম্যাথগুলো IIT JEE মেন্স সিরিজের মাধ্যমে, মেন্স অ্যান্ড অ্যাডভান্স সিরিজের মাধ্যমে সলভ করাই দিব। আচ্ছা, 2023 সালে বোর্ড পরীক্ষায় একটা ম্যাথ আসছে, যে হচ্ছে যে পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব, কত? গড় দূরত্ব 1.5 × 10⁻11 মিটার। বুধের 88 দিনে
1 বছর। তাহলে বুধ এবং সূর্যের গড় দূরত্ব, বুধ ও সূর্যের গড় দূরত্ব কত? গড় দূরত্ব কত? ওই দেখো কি আসলো, টাইম আসলো না? টাইম আসা মানেই হচ্ছে আমরা কি নিব, এই সূত্রটা নিব, t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইকুয়াল টু a1 কিউব বাই a2 কিউব। t1 কি ধরলাম? t1 ধরলাম পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কতক্ষণ টাইম লাগতেছে। কতক্ষণ টাইম লাগে? 365 দিন। বড় লাগতেছে না আমরা জানি। টি2 কত? টি2 হচ্ছে বুধ গ্রহের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কতক্ষণ টাইম লাগতেছে, কতদিন টাইম লাগে? 88 দিন। a1 কত? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5 × 10⁻11। তাহলে a2 কত আসবে? আমার থেকে a2 বের করা লাগতেছে, আমরা ডিরেক্টলি এটা হচ্ছে যে ক্যালকুলেটরে বসিয়ে দিব, a2 এর মান চলে আসবে। এটা কিন্তু এমসিকিউতে আসছে বোর্ডে, আমাদের থেকে অবশ্যই এটা এত কামছাপ করে না করে ডিরেক্টলি ক্যালকুলেটরের মধ্যে ইএক্স এর মধ্যে, অথবা যারা সিডাব্লিউ ইউজ করো সিডাব্লিউ এর মধ্যে ইএস এর মধ্যেও হয়। সো t1 স্কয়ার বাই t2 স্কয়ার a1 কিউব a2 কিউব, জাস্ট মান ইনপুট দিব, দেন হচ্ছে শিফট সলভ যে প্রসেসটা আর কি, এক চলকের সমাধান সলভ করার জন্য আমি যে প্রসেসটি ইউজ করি, ওই প্রসেস দিয়ে ডিরেক্টলি a2 এর মানটা বের করে ফেলব। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এরপরের ম্যাথটা হলো এরপরের ম্যাথ, বুধ গ্রহের অনুসুর ও অপসুর যথাক্রমে, বুধ গ্রহের অনুসুর এবং অপসুর, বুধ গ্রহের অনুসুর এবং অপসুর যথাক্রমে কত? 4.59 × 10 মিটার এবং 6.98 × 10 মিটার। অপসুর স্থানের ধ্রুতি কত? 3.88 × 10⁻4 মিটার পার সেকেন্ড হলে অনুসুর স্থানে বুধ গ্রহের ধ্রুতি কত? অনুসুর স্থানে বুধ গ্রহের ধ্রুতি কত? ধ্রুতি কত? আবার সেম বেগ আসছে বললাম না, জাস্ট এটাই মাঝে রাখবা, যখন সময় আসবে তখন কোনটা ইউজ করব? t1 স্কয়ার t2 স্কয়ার a1 কিউব a2 কিউব। যখন বেগ আসবে তখন কোনটা ইউজ করব? v1 r1 = v2 r2। যখন ক্ষেত্রফল আসবে তখন কোনটা ইউজ করব? a1 বাই a2 = t1 বাই t2। এই তিনটা জাস্ট মনে রাখলে আমার টোটাল ক্যাপ্টারের সূত্র শেষ। এখানে কি আসলো? এখানে আসলো হচ্ছে বেগ, এই যে বেগ, তাহলে আমরা কোনটা ইউজ করব? এটা v1 r1 = v2 r2। v1 কি? r1 এ বেগ, সো অপসুরে ধ্রুতি বলা হয়েছে, অপসুরকে আমরা ধরে নিলাম কত? r2। তাহলে এ r2 জানি, r2 এর জন্য v2 জানি, এ r2 এ v2। অনুসুরের ডিসটেন্স r1 জানি, v1 চলে আসে না? অনুসুরের দূরত্ব কত, বেগ কত চলে আসে না? ধ্রুতি কত চলে আসে না? সো ইজি, v1 = v2 × r2 / r1। আমরা এখানে সব জানি, v এর মানটা চলে আসে। v এর মানটা কিসে আসবে? দেখো তো, r এর একক কাটাকাটি হয়ে গেল না, থাকে কোনটা? v এর একক। v এর একক কত? মিটার পার সেকেন্ড। বেগের এককটা কি হবে? মিটার পার সেকেন্ড। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। যদি এমসিকিউতে দেয় এগুলো মোটামুটি হচ্ছে বুয়েট লেভেলে গেলে এগুলো হচ্ছে এমসিকিউতে আসার মতো ম্যাটার। সো এমসিকিউতে দিলে এত কিছু চিন্তা করতে পারবে না, ডিরেক্টলি এটা খেয়াল করবা। এটা হয়েছে ওকে, ক্যালকুলেটর তুলবা পুরোটা, ইএক্স এর মধ্যে অথবা সিডাব্লিউ এর মধ্যে অথবা ইএস এর মধ্যে যে ক্যালকুলেটর ইউজ করো, ডিরেক্টলি তুলবা, মানগুলো ইনপুট দিবা, শিফট সলভের যে প্রসেসটা আছে এক চলক এক সমাধান, ওটা দিয়ে মুহূর্তের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলবা। ওকে, আচ্ছা, এর পরের ম্যাথ, পৃথিবীর অনুসুর ও অপসুর যথাক্রমে। আচ্ছা, এই ম্যাথটা করানো হয়েছে, অনুসুর এবং অপসুরের ম্যাথটা করানো হয়েছে। আচ্ছা,
এবার হচ্ছে একটা আইইউটিতে আসে একটা ম্যাথ করে যে হচ্ছে দি মুন হ্যাজ এ পিরিয়ড অফ 27.3 days and has a mean distance of 3.90 from the center of Earth. What is the period of an artificial satellite? What is the period of an artificial satellite that is in an orbit 6.70 into 10 cube 6.70 into 10 cube kilometer from the center of Earth. সেটার মানে কি মুন হ্যাজ এ পিরিয়ড অফ 27.3 ডেজ। এই যে এটা হচ্ছে পৃথিবীর চারপাশে আর্থ, পৃথিবীর চারপাশে এটা হচ্ছে মুনের পর্যায়কাল টি আসছে, টাইম আসছে না? টাইম আসা মানে আমরা কোন সূত্রে যাবো? টাইম আসা মানে আমরা হচ্ছে t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইকুয়াল টু t1 কিউব a1 কিউব বাই a2 কিউব, এই সূত্রে যাবো না। তো আমরা আগে থেকে সূত্র ফিক্স করে ফেললাম, এবার কোন জায়গায় কি মান বসাবো এটা দেখি। এটা হচ্ছে যে আর্থ পৃথিবীর চারপাশে ঘুরতেছে কে? মুন কত দিনে ঘুরতেছে? 27.3 ডেজে। এটা কত? t1 27.3 ডেজে মুন একবার ঘুরে এখানে আসতেছে। t1 দূরত্ব কত? মিন ডিস্টেন্স অ্যান্ড হ্যাজ এ মিন ডিস্টেন্স অফ, তাহলে এই পৃথিবী থেকে মুনের ডিস্টেন্স কত? a1। তাহলে আমরা a1ও পেয়ে গেলাম, t1ও পেয়ে গেলাম, a1ও পেয়ে গেলাম। ওকে, আবার আমার থেকে কি বের করতে হচ্ছে দেখি। হোয়াট ইজ দি পিরিয়ড অফ অ্যান আর্টিফিশিয়াল স্যাটেলাইট দ্যাট ইজ ইন অ্যান অরবিট। তাহলে এই পৃথিবী, এই চাঁদ তো প্রাকৃতিক উপগ্রহ, এবার একটা কৃত্রিম উপগ্রহ যেটা কি পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরতেছে। সেটার দূরত্ব কত পৃথিবী থেকে সেটার দূরত্ব হচ্ছে a2। তাহলে ওটা পৃথিবীকে একবার ঘুরতে কতদিন টাইম লাগবে? তাহলে আমি t1 জানি চাঁদের পর্যায়কালটা, a1 জানি পৃথিবী থেকে চাঁদের দূরত্বটা, a2 জানি পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্বটা। এবার কৃত্রিম উপগ্রহটা পৃথিবীকে কতদিনে হচ্ছে প্রদক্ষিণ করবে ওটা আমরা বের করে ফেলতে পারতেছি না? অবশ্যই পারতেছি। সো ম্যাথ সলভ। এসব আমাদের কোনো কিছু করার লাগে না, তুমি যখন এটা মাথায় ভিজুয়ালাইজ করে ফেলবা। এখন দেখো ফিলিতে হচ্ছে 100টা এমসিকিউ দেবে, 100টা এমসিকিউ তোমার থেকে কতক্ষণ টাইম দিবে? 60 মিনিট। তুমি একটা এমসিকিউর জন্য 30 সেকেন্ডের থেকেও কম টাইম পাচ্ছ, কারণ সবগুলো এমসিকিউ যে তুমি সেম টাইমে সলভ করতে পারবা এমন না। কিছু এমসিকিউ তোমার থেকে হচ্ছে 50 সেকেন্ড টাইমও দেওয়া লাগতে পারে। সো ওইরকম টাইমের জন্য তোমার থেকে এরকম ইজি ম্যাথগুলোতে টাইমটা কমে আনা লাগবে। সো কী করবা? মাথায় হচ্ছে ভিজুয়ালাইজ করে ফেলবা পুরো জিনিসটা। ভিজুয়ালাইজ করে ফেলার পর সূত্রের মধ্যে জাস্ট মানটা বসে দিবা, জাস্ট মান ইনপুট দিবা, আনসার চলে আসবে, শেষ। মাথায় ভিজুয়ালাইজ করতে পারলে হচ্ছে আমাদের সব কোয়েশ্চেন ফিজিক্সের ইজিলি সলভ হয়ে যায়। আচ্ছা, সো এই ম্যাথটা তোমরা আশা করি বুঝতে পারছো। ওকে, সো আমাদের ক্যাপলারের সূত্রের সকল কনসেপ্ট অ্যান্ড হচ্ছে ম্যাথ নিয়ে আলোচনা করা শেষ। সো ফিজিক্স অনেক মজার একটা টপিক, এটা ফিল নিয়ে পড়বা, মজা করে পড়বা, ভিজুয়ালাইজ করে পড়বা, পড়ালেখা করতে থাকো, ফিজিক্সকে এনজয় করতে থাকো। টাটা।